সুপ্রিয় শিক্ষার্থী, আমি আন্তরিকভাবে দুঃখিত যারা চ্যানেল দেখছিলেন, লাইভ ক্লাস দেখছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের যান্ত্রিক একটু সমস্যা হয়েছিল, তা আমরা ক্লাসটা লাইভ করতে পারিনি। আবার আমি লাইভে ফিরে এসেছি, যারা আছেন আমার সাথে থাকুন। আমি বেঞ্জামিন বারই, নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আজকে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের উপরে চতুর্থ অধ্যায়ের পৃথিবী অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এর উপরে আজকে আমি ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থী, আমি শুরুতেই বলছি, এই বিষয়টি অনেকে অনেক কঠিন মনে করে, কারণ এই সুন্দর পৃথিবীর ভিতরে কি আছে আদৌ আমরা অনেকের কাছে মনে হবে অনেক কঠিন এবং জানাও অনেক কষ্টের। তাই এসো শুরুতেই আমরা একটা ভিডিও দেখি এবং খুব মনোযোগ সহকারে এটা অনুভব করি। আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগে ধুলোমাটির বাদল, যেখানে একটি প্রচণ্ড বিস্ফোরণ হয়, যার কারণে একটি বিরাট আগুনের গোলা তৈরি হয়, যেটাকে আমরা সূর্য নামে চিনি। বাকি থাকা ধুলো বাদলের পার্টিকেল এদিকে ওদিকে চলে যায়, যারা সময়ের সাথে সাথে মাধ্যাকর্ষণ শক্তির ফলে একে অপরের সাথে জুড়তে থাকে। আর এভাবে আমাদের সৌরমণ্ডলের রচনা হয়। আর সৌরমণ্ডলে অবস্থিত পৃথিবীর তাপমাত্রা জন্মের সময় আনুমানিক 1200 ডিগ্রি পর্যন্ত গরম ছিল। আপনি এটা জেনে হয়তো অবাক হয়ে যাবেন, জন্মের সময় আমাদের সৌরমণ্ডলে মোটামুটি 100টারও বেশি গ্রহ ছিল, যারা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করত। কিন্তু সময়ের সাথে সাথে অনেক গ্রহ নষ্ট হয়ে যায়, তার মধ্যে আবার কিছু একে অপরের সাথে সংঘর্ষের ফলে একসঙ্গে জুড়ে যায়। এই গ্রহের মধ্যে আমাদের পৃথিবীও একটা ছিল। গরম হওয়া সত্ত্বেও গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ভারী পদার্থ যেমন আয়রন, কপার পৃথিবীর কেন্দ্রে জমা হতে থাকে এবং পৃথিবীর বাইরের দিকের অংশ ঠান্ডা হয়ে শক্ত মেটেরিয়ালে পরিণত হয়ে যায়। ঠিক ওই সময় একটি বিরাট ধূমকেতু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় এবং পৃথিবীর কিছু অংশ মহাকাশে ছিটকে যায়। আর এভাবে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট চাঁদের নির্মাণ হয়। প্রথমের দিকে আমাদের পৃথিবীতে সবসময় অ্যাস্টেরয়েডের সাথে সংঘর্ষ হতে থাকতো, যার কারণে এর তলদেশ গলে যাওয়া পাথরের মতন দেখতে লাগতো। তারপর সময়ের সাথে সাথে অ্যাস্টেরয়েড পৃথিবীতে সংঘর্ষ কম হতে থাকে এবং পৃথিবীর সারফেস ঠান্ডা হয়ে শক্ত মাটিতে পরিণত হয়ে যায়। প্রথমের দিকে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা গরম লাভা পৃথিবীকে একটি নতুন রূপ দিয়ে দেয়। আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড মিলে বায়ুমণ্ডলের নির্মাণ করে। বায়ুমণ্ডলে ভেসে থাকা জলীয় বাষ্প ধীরে ধীরে মেঘের আকার নিয়ে নেয় এবং অনবরত বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। কোটি কোটি বছর ধরে বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর উপরিভাগ পুরোপুরি পানিতে ভরে যায়, আর এই কারণে পৃথিবীতে মহাসাগরের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটা দেখলাম যে পৃথিবী কিভাবে উৎপত্তি হলো, কিভাবে সৃষ্টি হলো। এই সুন্দর পৃথিবী হাজার হাজার বছর আগে কিভাবে ছিল, আর বর্তমান সময়ে আমরা যা দেখছি, এই যে এখানে আমরা যারা বসবাস করছি। তো আমরা সেই বর্ণনা থেকেই দেখছি এটা আমাদের পৃথিবী। আর জন্মের সময়ে এই পৃথিবী ছিল এক উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, যা আমরা দেখলাম ভিডিওর মাধ্যমে। এই গ্যাসপিণ্ড ক্রমে ক্রমে শীতল হয়ে ঘনীভূত হয়। এ সময় উপরে যে আস্তরণ পড়ে তা হলো ভূত্বক। তো আমি তোমাদেরকে এই বিষয়টা একটু অন্যভাবে বোঝাতে যাচ্ছি। এবারে আমরা দেখছি পৃথিবী যদিও গোল, আমি তোমাদেরকে এভাবে এটা দেখাচ্ছি। পৃথিবীর এই উপরি অংশ, এটা হলো আমাদের পৃথিবীর উপরি অংশ। ক্রমান্বয়ে এখানে
শীতল হলো, তাহলে এই জায়গাটায় একটা স্তরে হলো, স্তরে পরিণত হলো। দ্বিতীয় আর একটা স্তরে পরিণত হলো, তৃতীয় আর একটা স্তরে পরিণত হলো। এটাকে যদি আমি এভাবে বলি যে কিছু বালু, পাথর আর কিছু মাটি, এই তিনটাকে মিশ্রিত করে যদি এই পাত্রটার ভিতরে রাখা হয়, কয়েকদিন পরে আমরা দেখব যেটা ভারী, অর্থাৎ কোনটা, এই পাথরটা এখানে চলে আসবে, তারপরে চলে আসবে এখানে বালু, আর এরপরে এখানে চলে আসবে মাটি। তাহলে দেখতে পাচ্ছি যে এই পৃথিবীটা যখন জ্বলন্ত অবস্থায়, গ্যাসীয় পিণ্ড অবস্থায় ছিল, ক্রমান্বয়ে এখানের যে পাথরগুলো, শিলাগুলো নিচে জমেছিল, বালুগুলো, তারপরে কি মাটি। ঠিক এভাবে এটা এই পৃথিবীটার আমাদের স্তরগুলো ক্রমান্বয়ে সাজিয়ে সাজিয়ে চলে আসছে। এটাকে আমি আরেকটুভাবে, অন্যভাবেও বলতে পারি। আমরা যদি কোনো পাত্রে দুধ গরম করে রাখি, একটা পাত্রে দুধ গরম করে রাখবো, উপরের অংশটা দেখব আধা ঘন্টা বা 20 মিনিট পরে উপরের অংশটা কি হয়ে গেল, সর পড়ে গেছে, নরম তুলতুলে বেশ কিছু সর। তারপরে দেখব যে একটু হালকা গরম, তারপরে ক্রমান্বয়ে উপরেগুলো ঠান্ডা হয়ে আসবে, শেষ পর্যন্ত এখানে দেখা যায় অনেক সময় গরম থাকে। তাহলে আমাদের পৃথিবীটা ঠিক এই রকমই। এখানে প্রথম অবস্থায় শীতল হয়ে এখানে উদ্ভিদ, মানুষ, পশু পাখি বা প্রাণীর আবির্ভাব হলো। এটা শীতল হয়ে গেল, ক্রমান্বয়ে আস্তে আস্তে এখনো পর্যন্ত এই পৃথিবীর নিচে যা জ্বলন্ত বা এখনো ওখানে বিভিন্ন রকমের তাপ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে পৃথিবীটা এখন এরকম অবস্থায় সৃষ্টি হয়েছে। আমরা দ্বিতীয় স্লাইডে যাব। আমরা দেখছি যে পৃথিবীর বাহ্যিক গঠন, এই যে আমাদের এই সুন্দর পৃথিবীটা কিভাবে এখন রয়েছে। আমরা হিমবাহ দেখতে পাচ্ছি, আগ্নেয়গিরি হচ্ছে, বিভিন্ন পর্বত শ্রেণী রয়েছে, তারপরে অববাহিকা রয়েছে, মালভূমি, ক্যানিয়ন, মরুভূমি, খাড়ি, প্রণালী, দ্বীপ, দ্বীপপুঞ্জ, উপদ্বীপ, উপত্যকা, হ্রদ, এইগুলো এখন এই সুন্দর পৃথিবীর উপরে রয়েছে। এগুলোর বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের ভিতরে এই বিষয়ের উপরে বিস্তারিত বর্ণনা রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটার একটা রঙিন চিত্র আমরা দেখি ভিডিওর সাহায্যে। পৃথিবীর বর্তমান অবস্থাটা হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা, না, যে বর্তমান সময় কিভাবে রয়েছে পর্বতগুলো, তারপরে না পৃথিবীর বাহ্যিক ধরন, ভূপৃষ্ঠের এইভাবে রয়েছে, না, এই যে সাগর দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের, না, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দ্বিতীয় স্লাইডে যাব। এই হলো পৃথিবীর বাহ্যিক গঠন আর হলো অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর ভিতরে, না, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা গঠন রয়েছে আর উপরের যে গঠনটা রয়েছে। পরবর্তী স্লাইডে যাই। বায়ুমণ্ডলের পরে পৃথিবীর যে স্তরটি দেখা আমরা পাই তার নাম হলো ভূত্বক। আপনার আমার পদচারণে যেটি নিরন্তর মুখরিত, ফসল, শস্য আর সবুজ ঘাসের আবরণে যেটি সুশোভিত। ভূত্বক তৈরিতে যেসব উপাদান ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথর, বেসল্ট ও গ্রানাইট। বিষয়টা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের পৃথিবীর ভূত্বক হলো অনেকটা একটি আপেলের উপর ছোট্ট পাতলা আবরণের মতো, খুবই পাতলা।
আমরা যদি সমুদ্রের গভীর থেকে ভূত্বকটা মেপে দেখি তাহলে হয়তো এর গভীরতা পাওয়া যাবে 8 কিলোমিটারের মতো, আর ভূমি থেকে মাপলে সেটা কম বেশি 32 কিলোমিটারের মতো হতে পারে। ভূত্বকের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো এটি আসলে পৃথিবীর তৃতীয় স্তর ম্যান্টলের উপরে মসৃণভাবে ভেসে থাকা প্লেটের একেবারে উপরের স্তর। প্লেটের কথা যখন চলে এলো তখন এ নিয়ে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি। পুরো পৃথিবীর ভূত্বক কিন্তু অনেকগুলো প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলো যখন একে অন্যের সাথে বাড়ি খায় তখনই সৃষ্টি হয় ভূমিকম্পের। তবে সেটা ভিন্ন বিষয়, আজ আর আমি সেদিকে যাচ্ছি না। আবারও স্তরেই ফিরে আসি। পৃথিবীর তৃতীয় স্তরে থাকা ম্যান্টল হলো পৃথিবীর অভ্যন্তরে থাকা স্তরগুলোর মধ্যে সবচেয়ে বড়। প্লেটের নিচ থেকে এর গভীরতা প্রায় 3000 কিলোমিটার। এটি দুটি স্তরে বিভক্ত। প্রথম অংশ কিছুটা শক্ত আর দ্বিতীয় অংশ পুরোটাই তরল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো পুরো স্তরটা তৈরি সিলিকেট পাথররূপী গলিত তরল দিয়ে, যার বেশিরভাগই আবার লোহা। তবে এটা পানির মতো তরল নয়, বেশ ভারী, ঘন আর উত্তপ্ত তরল। আর তার থেকেও বড় কথা, সিলিকেট পাথরের তরল সমুদ্রের পানির মতো প্রবাহিত হয়। এটা এতটাই উত্তপ্ত যে এই স্তরের উপরে তাপমাত্রা হলো 1600 ডিগ্রি ফারেনহাইট আর নিচের তাপমাত্রা হলো প্রায় 4000 ডিগ্রি ফারেনহাইট। আর আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে আমরা যে উত্তপ্ত লাভা বেরিয়ে আসতে দেখি সেটি আসলে ম্যান্টল স্তরে থাকা ওই ভয়ঙ্কর তরল। এবার দেখি চতুর্থ আর পঞ্চম স্তরে কি রয়েছে। পৃথিবী ঠিক কেন্দ্রে যার আছে তার ঠিক উপরের অংশকে ধরা হচ্ছে চতুর্থ স্তর হিসেবে, আর স্বাভাবিকভাবে শেষ অংশ বা কেন্দ্রকে বলা হচ্ছে পঞ্চম স্তর। চতুর্থ স্তরের পুরুত্ব হচ্ছে প্রায় 2300 কিলোমিটার আর তাপমাত্রা 4000 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি। পঞ্চম স্তরের পুরুত্ব 1300 কিলোমিটার আর তাপমাত্রা প্রায় 9000 ডিগ্রি ফারেনহাইট। কেন্দ্রের এই উচ্চ তাপমাত্রার কারণে সেখানে থাকা পদার্থগুলো একেবারেই তরল রূপে আছে, তবে তা ম্যান্টলের স্তরের মতো প্রবাহিত হয় না, কারণ সেখানে তাপের সাথে রয়েছে উচ্চ চাপ। এই চাপ কতটা তা হয়তো না জানলে আন্দাজ করাটাও মুশকিল। প্রতি বর্গ ইঞ্চিতে 4.5 কোটি পাউন্ড। অর্থাৎ ভুলক্রমে যদি সেখানে কোনো মানুষ পড়ে যায় তবে মুহূর্তে সে ওই চাপের কারণে ছোট্ট একটি মার্বেলের আকারে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটা দেখলাম যে পৃথিবীর অভ্যন্তরে যে স্তরগুলো রয়েছে। এবারে আমরা একটু এদিকে তাকাবো আর বিষয়টা একটু দেখব যে পৃথিবীর স্লাইডের সাথে দেখছি আমরা পৃথিবীর অভ্যন্তরের গঠন এবং বিভিন্ন স্তর বিন্যাস সম্বন্ধে সঠিক তথ্য গ্রহণ করা খুবই কঠিন। কিন্তু ভূমিকম্প তরঙ্গের গতিবেগে তারতম্য দ্বারা ভূপৃষ্ঠের শিলার ঘনত্বের তারতম্য এবং বিভিন্ন স্তর বিষয়ে জানা যায়। ভূ অভ্যন্তরে ভূমিকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূতত্ত্ববিদগণ ভূ অভ্যন্তরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আমরা এখানে দেখছি অশ্বমণ্ডল, উপরিভাগটা হলো অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এখানে 3টা স্তর: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল আর একটা কেন্দ্রমণ্ডল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ে এই অশ্বমণ্ডল নামে কোনো স্তর দেখানো হয়নি, ওখানে দেখানো হয়েছে ভূত্বক। তাহলে সেই ভূত্বকটাকেই এখানে অশ্বমণ্ডল হিসাবে ধরা হয়েছে, বাকিটা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এরপরে আমরা দেখব অশ্বমণ্ডল। ভূপৃষ্ঠের উপরের অংশে যে শিলার কঠিন বহিরাবরণ দেখা যায়
তাই অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। পৃথিবীর উপরের অংশে যে কঠিন, এই পৃথিবীর উপরের অংশে এটা হলো কঠিন শিলার আবরণ, যাকে আমরা বলি শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। এটি নানা প্রকারের খনিজ দ্বারা গঠিত। এটি নানা প্রকারের খনিজ দ্বারা গঠিত। ভূ অভ্যন্তরে অন্যান্য স্তরের তুলনায় অশ্বমণ্ডলের পুরুত্ব সবথেকে কম, গড়ে 20 কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে মাত্র 5 কিলোমিটার। এখানে আমরা একটু দেখে নেই যে এই যে আমি একটা স্তর দিয়েছি, এই প্রথম স্তরটা, এখানে আমরা বলবো যে মহাদেশীয় একটা স্তর আর একটা হলো সমুদ্র তলদেশের স্তর। তাহলে প্রথমটা আমরা সমুদ্র তলদেশের স্তর, এটা হলো 5 কিলোমিটার। এই জায়গাটা হবে এই 5 কিলোমিটার। এটা অর্থাৎ সমুদ্র থেকে এর গভীরতা ধরা হয়েছে, সমুদ্র থেকে পৃথিবীর উপর পর্যন্ত। আবার আর একটা হলো যে আমরা দেখতে পারি মহাদেশগুলো, এখানে একটু আমরা স্লাইডে দেখি যে ভূত্বক মহাসাগরীয়, এই অঞ্চলটা দেখা যায় মহাসাগর, এই যেগুলো, হ্যাঁ আমরা পানি দেখতে পাচ্ছি, মহাসাগরীয় ভূত্বক। আর এটা হলো মহাদেশীয় ভূত্বক, এই যে মহাদেশগুলো না, যেখানে মাটি দেখা যাচ্ছে না, এগুলো হলো মহাদেশীয় ভূত্বক। তাহলে এটা হলো 5 কিলোমিটার ওই পানি, আর এখানে হলো ভূত্বক থেকে 20 কিলোমিটার, 35 কিলোমিটার, এখানে 35 কিলোমিটার। এটা হলো মহাদেশীয় ভূত্বক বা অশ্বমণ্ডল বলবো। তাহলে আমরা এই অশ্বমণ্ডলের এতটুকু দেখতে পেয়েছি যে কতটুকু পর্যন্ত সমুদ্র তলদেশে 5 কিলোমিটার আর মহাদেশীয় ভূত্বক অঞ্চল হলো 35 কিলোমিটার। এর পরবর্তীতে এইটাকে আমরা দেখি, স্লাইডে দেখি যে সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের স্তরকে সিলাস, এই যে মহাদেশীয় স্তরটা, এটাকে বলবে সিলাস। আমরা দেখতে পাচ্ছি সিয়াল, SIAL, সিয়াল স্তর বলে, যা সিলিকন SI ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এখানে ভুলে বেস্টল আসছে, দুঃখিত আমি। যা শিলা স্তরের তুলনায় ভারী। এর প্রধান উপাদানের সিলিকন, ম্যাগনেসিয়াম, সাধারণভাবে সীমা নামে পরিচিত। দুইটাকে আমি দুই ভাগ করে দেখিয়েছি। মহাদেশীয় ভূত্বকের স্তরে হলো সিয়াল স্তর আর সিলিকন, এই দুইটা দিয়ে গঠিত। আর যেটা হলো যে সমুদ্র তলদেশে, এটা হবে সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা, যাকে সংক্ষেপে বলে সীমা নামে পরিচিত। দ্বিতীয় স্লাইডে আমরা দেখতে পাবো, পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে এই স্তরের নাম হলো অশ্বমণ্ডল। মহাদেশীয় অঞ্চলের তলের গভীরতা হলো, এখানে হবে 35 কিলোমিটার, দুঃখিতটা গড়ে হবে, গড়ে দেওয়া হলো যে 20 কিলোমিটার। মহাসাগরীয় অঞ্চলে 5 কিলোমিটার, এর গড় গভীরতা হলো 20 কিলোমিটার, উল্টা হয়ে গেছে, এটা এখানে আসবে। আর এর উপাদান হলো যে মহাদেশীয় অঞ্চলের উপাদান সিলিকন অ্যালুমিনিয়াম, যাকে সংক্ষেপে বলে সিয়াম। সিলিকনের সি, অ্যালুমিনিয়ামের আম না, সিয়াম, এই দুইটা মিলে এখানে হবে সিলিয়াম। এই দুইটি দ্বারা মহাদেশীয়টা গঠিত। এবারে মহাসাগরীয় অঞ্চলের উপাদান সিলিকন, ম্যাগনেসিয়াম, যাকে সংক্ষেপে বলে সীমা। সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের মা, তা দুইটা মিলে হবে সীমা, এই মহাসাগরীয় অঞ্চলের উপাদান। এর তাপমাত্রা খুব কম।
এখানে আমি একটু অন্যভাবে দেখাচ্ছি তাপমাত্রাটা কিভাবে হতে পারে। এখানে 1 কিলোমিটার যত নিচে নামা হবে তাপমাত্রা 30 ডিগ্রি। এভাবে যত নিচে যাওয়া যাবে তাপমাত্রা এত বৃদ্ধি পাবে যে তুমি কল্পনাই করতে পারবে না, এটা এত তাপমাত্রা হলো। তাহলে এখানে খনিজ পদার্থ রয়েছে যে অক্সিজেন, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং এটিকে দুভাবে বিভক্ত করা যায়। পরবর্তীতে আমরা যাব গুরুমণ্ডল। দেখো, গুরুমণ্ডল অশ্বমণ্ডলের নিচের অংশ, অশ্বমণ্ডলের নিচের অংশ, অর্থাৎ এখানে এতটুকু হলো অশ্বমণ্ডল, আর অশ্বমণ্ডলের পরবর্তী স্তরটা হলো গুরুমণ্ডল। 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে গুরুমণ্ডল বলবে। প্রিয় শিক্ষার্থী, আবার দেখো, অশ্বমণ্ডলের অর্থাৎ উপরে যে অশ্বমণ্ডল ছিল তার নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত এই স্তরকে গুরুমণ্ডল বলবে। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। গুরুমণ্ডল ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে কি কি রয়েছে দেখো, এই অংশে সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন এবং অন্যান্য খনিজ পদার্থ দ্বারা এই অংশটা গঠিত। গুরুমণ্ডলের দুটি স্তর। এই গুরুমণ্ডলের হলো কয়টি স্তর? দুইটি স্তর। উপরটাকে বলা হবে ঊর্ধ্ব গুরুমণ্ডল, এখানে আমি লিখছি ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর নিচেরটা হবে নিম্ন গুরুমণ্ডল। নিম্ন গুরুমণ্ডল। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার গভীর। এটা ঊর্ধ্ব গুরুমণ্ডল হবে 700 কিলোমিটার গভীরে। এই মণ্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। আর নিম্ন গুরুমণ্ডল 2885। এখান থেকে একটু লক্ষ্য করো, এটা আমি আবার মুছে ফেলবো। এখানে একটু দেখো তোমরা যে 2885, এখান থেকে যদি আমরা 700 বিয়োগ করি 5, 8, 1, 2, অর্থাৎ এই নিম্ন গুরুমণ্ডল হবে 2185 কিলোমিটার। এই দুইটা মিলে তোমার হবে 2885 কিলোমিটার। তাহলে গুরুমণ্ডল 2885 কিলোমিটার পর্যন্ত গভীরতা রয়েছে। পরবর্তী স্লাইডে যাব স্যার, একটু আপনি পরবর্তী স্লাইডটা। গুরুমণ্ডল সম্পর্কে আমরা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি যে এই স্তর হলো গুরুমণ্ডল, গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা এই স্তরটি গঠিত। এর খনিজ উপাদান সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, আয়রন, অক্সাইড। এর তাপমাত্রা 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। কল্পনা করতে পারো, যা আমাদের
আমরা যখন চা বানাই বা চা ফুটাই, পানি ফুটাই, তখন 100 সেন্টিগ্রেডে তাপমাত্রা হয়। তাহলে সেখানে যদি 3000 হয় তাহলে অনেক তাপমাত্রা। এটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকে আমরা বলি ঊর্ধ্ব গুরুমণ্ডল ক্রোফেসিমা, আর একটা হলো নিম্ন গুরুমণ্ডল নিফেসিমা। দেখো, ঊর্ধ্ব গুরুমণ্ডল হলো ক্রোফেসিমা, ক্রোফেসিমা হলো ক্রোমিয়াম, ফিরাস, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ক্রোমিয়ামের ক্রো, ফিরাসের ফে, সিলিকনের সি এবং ম্যাগনেসিয়ামের মা। তাহলে অতি সহজে আমরা বুঝতে পারছি না যে ঊর্ধ্ব গুরুমণ্ডলে আর একটা নাম হলো ক্রোফেসিমা, আর নিম্ন গুরুমণ্ডল নিফেসিমা। নিফেসিমা হলো নিকেল, ফিরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম। তাহলে সংক্ষেপে নিকেলের নি, ফিরাসের ফে, সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের মা। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলের একটা নাম হলো ক্রোফেসিয়া আর নিম্ন গুরুমণ্ডলের নাম হলো নিফেসিমা। এই ঊর্ধ্ব গুরুমণ্ডল 700 কিলোমিটার পর্যন্ত গভীর এবং নিম্ন গুরুমণ্ডল 2185 কিলোমিটার গভীরে। তাহলে সম্পূর্ণ গুরুমণ্ডলটা হলো 2800 কিলোমিটার গভীরে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় শিক্ষার্থী, এই স্তরেই অগ্নুৎপাত এবং ভূমিকম্প হয়। এখানে আমি একটা জিনিস বলি যে পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যে শক্তির বলে উপর থেকে, অর্থাৎ যা কিছু হয় কেন্দ্রের দিকে চাপে, কেন্দ্রের দিকে চাপ দেয়। অর্থাৎ আমরা জানি মধ্যাকর্ষণের শক্তির বলে যে পৃথিবীর নিজের কাছে অন্য বস্তুকে টানে, তেমনিভাবে এই ক্রমান্বয়ে নিচের দিকে ভারী পাথর শিলাগুলো টানছে। এখানে একটা ব্যাপার, এই স্তরে অর্থাৎ এই গুরুমণ্ডলে ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়। পৃথিবীর ফাটল দিয়ে এই অগ্ন্যুৎপাত বের হয়ে আগ্নেয়গিরির সৃষ্টি করে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব কেন্দ্রমণ্ডল। এখানে একটা চিত্র দেওয়া হয়েছিল যে গুরুমণ্ডল কিভাবে, এতটুকু গুরুমণ্ডল, তারপরে এখানে রয়েছে আমাদের কেন্দ্রমণ্ডল, এইটুকু কেন্দ্রমণ্ডল, আর এখান থেকে এতটুকু তোমার গুরুমণ্ডল, আর উপরেরটা হলো অশ্বমণ্ডল। তাহলে এখানে দেখতে পাচ্ছি না আমরা 2900 কিলোমিটার পর্যন্ত। তাহলে এটা হলো তরল অংশ, এটা এখানে কঠিন অংশ। তরল অংশ থেকেই এই ভূকেন্দ্র রয়েছে না, বহিমণ্ডল রয়েছে। আচ্ছা, আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডে যাচ্ছি। কেন্দ্রমণ্ডলের ভূমণ্ডলের নিচে হতে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত প্রায় 3486 কিলোমিটার পর্যন্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলবে। গুরুমণ্ডল, এই যে গুরুমণ্ডল রয়েছে, এই গুরুমণ্ডলের নিচ থেকে, গুরুমণ্ডলের নিচ থেকে কত কিলোমিটার পর্যন্ত? 3486 কিলোমিটার পর্যন্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায়ে মিলিত হয়ে যে যৌগ গঠন করে তাই হবে খনিজ। আর শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। একটি মাত্র মৌল দ্বারা গঠিত খনিজ হলো হীরা, সোনা, তামা, রূপা, পারদ, গন্ধক। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা কেন্দ্রমণ্ডলের সম্পর্কে দেখছি যে কেন্দ্রমণ্ডল এতটুক থেকে এতটুক পর্যন্ত। তাহলে এবারে আমরা বিস্তারিত যাচ্ছি এই কেন্দ্রমণ্ডল সম্পর্কে। পরবর্তী স্লাইডে আমরা দেখছি যে কেন্দ্রমণ্ডলের গভীরতা হলো 3486, আয়তন হলো প্রায় 2440 কিলোমিটার, প্রায় চাঁদের সমান। এই কেন্দ্রমণ্ডলটা হলো প্রায় একটি চাঁদের সমান। উপাদান ভারী, আমি আগেই বলেছিলাম যে
এটাকে ক্রমান্বয়ে যে পৃথিবীর মধ্যাকর্ষণের শক্তির ফলে ভারী পদার্থগুলো, ভারী শিলাগুলো ক্রমান্বয়ে নিচের দিকে নেমে নেমে আসছে। এখানে ভারী নিফে, নিকেল এবং ফিরাস দ্বারা গঠিত, একে সংক্ষেপে বলে নিফে। এই স্তরের উপাদান নিফে অর্থাৎ নিকেল এবং ফিরাস দ্বারা গঠিত। এর তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক, কল্পনা করা যায় না। পৃথিবী সেই কেন্দ্রমণ্ডলে এখনও সেই জ্বলন্ত লাভাগুলো রয়েছে। এখনও পৃথিবী সম্পূর্ণভাবে শীতল হয়নি, এখনও সেই ফুটন্ত অবস্থায়। তুমি বুঝতে পারছো যে তাপমাত্রা কত ডিগ্রি কেন্দ্রে, 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এর খনিজ উপাদান লোহা, নিকেল, পারদ, সীসা। এর প্রধান উপাদান হবে নিকেল এবং লোহা। এটিকে দুভাগে বিভক্ত করা হয়েছে, একটা বহিকেন্দ্র, একটা হলো আন্তঃকেন্দ্রমণ্ডল। উপরেরটা হবে বহিকেন্দ্রমণ্ডল, আর নিচেরটা হবে আন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে বিশেষ বৈশিষ্ট্য, কেন্দ্রমণ্ডলের বিশেষ বৈশিষ্ট্য যে এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, এখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তাছাড়া রয়েছে লাভা, ম্যাঙ্গামা, তারপরে ওখানে ফুটছে জ্বলন্ত অবস্থায় এখনও সেই লাভা এবং ম্যাঙ্গামাগুলো ফুটছে, যা আমরা কল্পনা করতে পারবো না। আজও এই পৃথিবীর অভ্যন্তরে যে কি আছে কোনো বৈজ্ঞানিক সঠিকভাবে ধারণা দিতে পারেনি। কিছু কিছু ধারণা এই ভূমিকম্পের মাধ্যমে তারা যে তরঙ্গের সৃষ্টি হয়েছে সেই তরঙ্গের মাধ্যমে আবিষ্কার করেছে যে ভিতরে কি কি রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভূপৃষ্ঠের অর্থাৎ ভূপৃষ্ঠের পরবর্তী যে অংশগুলো অর্থাৎ ভূগভীরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, অনেকেই সাথে আছে, যারা সাথে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তীতে আমি একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হবে বিযুক্তি রেখা। সেই বিযুক্তি রেখাটার চিত্র আমি অঙ্কন করব, তোমরা একটু দেখো। আমি অল্প সময় নিব। এই বিষয়টা না বললেই নয়। এটা হলো সীমা, সিয়াম, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল,
এটা হবে বিযুক্তি রেখাটা আমরা বলবো কনরাড বিযুক্তি রেখা। এখানে রয়েছে মোহরভিষিক বিযুক্ত রেখা। এখানে দেখব রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর একটা হলো লেহমান বিযুক্তি রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রটা একটু দেখি যে বিযুক্তি রেখা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে ভূমিকম্পের তরঙ্গে গতিবেগ পরিলক্ষিত হয় সেখানটাকে ভূত্বকবিদরা বলেছেন বিযুক্ত রেখা, অর্থাৎ এই গুরুমণ্ডল পর্যন্ত, তাই না? এটা এখানে হবে এতটুকু আমরা দেখেছি গুরুমণ্ডল। এখানে এই বিযুক্তি রেখাটাকে দেখি আমরা এই লেহমান এর নাম অনুসারে তিনি যে রেখাটি আবিষ্কার করেছেন সেটা হলো বিযুক্তি রেখা। এই রেখাটা হবে কেন্দ্রমণ্ডল। এখানে কেন্দ্রমণ্ডলকে যে দুই ভাগ করেছে, একটা হলো তোমার বহিকেন্দ্রমণ্ডল, আন্তঃকেন্দ্রমণ্ডল। এখানে হচ্ছে বহি এবং এখানে আন্ত। তাহলে এই বহিকেন্দ্রমণ্ডল আন্তঃকেন্দ্রমণ্ডল মাঝখানের যে রেখাটি সেটাই হলো লেহমান বিযুক্তি রেখা। এবং এখানে দেখো গুরুমণ্ডলের শুরু এবং সেই গুরুমণ্ডল শুরুর রেখাটাকে হবে গুটেনবার্গ বিযুক্তি রেখা, অর্থাৎ গুটেনবার্গ নাম অনুসারে এই গুটেনবার্গ রেখাটি বিযুক্তি রেখাটি আবিষ্কৃত হয়েছে। এর পরবর্তীতে এখানে আমরা দেখছি যে আন্তঃগুরুমণ্ডল আর এখানে হলো বহিগুরুমণ্ডল। তাহলে এর মাঝখানে যেটা রয়েছে সেটা হলো রেপিতীয় বিযুক্তি রেখা, আর এই গুরুমণ্ডলের সাথে যেটা রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। এবং এখানে দেখি সীমা এবং সিয়াম এর মাঝখানে যে রেখাটি রয়েছে সেটা হলো কনরাড বিযুক্তি রেখা। প্রিয় শিক্ষার্থী, আজকে শুরুতেই আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছিল এ কারণে ক্লাসটা একটু বিঘ্ন ঘটায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, তারা আমাকে যে সুযোগ দিয়েছিল, সেই সাথে আমার কর্তৃপক্ষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন। আর আজকের এই ক্লাসটি নেওয়ার জন্য আমাকে যারা পিছন থেকে সাহায্য করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ধন্যবাদ জানাই। আর তোমরা যারা দেখেছো সবাইকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ।